রাজনীতির অলিগলিতে অনেক সময় ব্যক্তিগত জীবনের গল্পগুলো হয়ে ওঠে এক একটি ট্র্যাজেডি। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল সামাদ লস্কর মুনিমের জীবনের গল্পটা তেমনই এক অধ্যায়। প্রথম ট্রিটমেন্টের জন্য উইমেন্স মেডিকেল কলেজে আসি, তখন আমাদের উইমেন্স মেডিকেল কলেজ আমাদের ট্রিটমেন্টটা নিতে অপারগতা প্রকাশ করে। গুলিবিদ্ধ নেতৃবৃন্দরা যখন উইমেন্স মেডিকেলে আসি, তখন তারা ডাক্তাররা বা কর্তৃপক্ষরা আমাদের মেডিকেল ট্রিটমেন্ট দিতে চায়নি। তখন আমরা এখান থেকে আব্দুল সালাম টিপি সহ গুলিবিদ্ধরা আমরা চলে যাই নর্থ ইস্ট মেডিকেল কলেজে। ওইখানে গিয়ে ট্রিটমেন্টটা নেই। প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে আরবার আসার সময় আমরা শুনি যখন ছাত্রলীগ পুলিশ হামলা করার পর ছাত্রলীগ এসে আমাদের হামলা করেছে, ছাত্রলীগ আমাদের আন্দোলনে করছে। আবার তখন আরবার এই গুলি শরীরে গুলি নিয়েও আন্দোলনে আরবার ঝাঁপিয়ে পড়ি। করিমুল্লাহ মার্কেটের এই পাশ থেকে আমরা মিছিল করি, তারপরে আন্দোলনে নেতৃত্ব দান। কারণ আমাদের কাছে মনে হয়েছিল তখন যে এই আন্দোলনটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নির্দেশনা ছিল, আমাদের খন্দকার আব্দুল মুক্তাদির ভাই সিলেট এক আসনে, উনার নির্দেশনা ছিল এই আন্দোলনকে আমরা বেগবান করতেই হবে। ওই দিন আমরা বুঝছিলাম যে আমাদের নিজের একটা জানের যে মায়াটি, সেদিন মনে হচ্ছে যে আজরাইল আমার পাশ দিয়ে গেল। ওই স্মৃতিটাই ছিল খুব দুর্বিষহ। মেবি 18 বা 19 তারিখ, জুলাই মাসের 18 বা 19 তারিখ আমরা যখন জুমার নামাজ পড়ে কোর্ট পয়েন্ট থেকে মিছিল করার ইচ্ছা ছিল। কোর্ট পয়েন্টে মিছিল আমরা শুরু করব। জুমার নামাজ শেষের পরে আমরা মিছিলটা শুরু করতেই আজবার আলী দস্তগীর তাদের নেতৃত্বে সিলেটের প্রশাসন আমাদের মিছিল শুরু হওয়ার সাথে সাথে আমাদের পিছন থেকে গুলি শুরু করে। এই দিন আমাদের ওই যে সাংবাদিক তুরাগ হত্যা হয়, ওই স্পটেই আমি ছিলাম। ওইখান থেকে আমি যে জায়গায় ছিলাম ওই জায়গায় তুরাগের প্রথম গুলি লাগে। আমরা ওই পাশের ডায়াবেটিক্স গলির ভিতরে আমরা ঢুকি। আমরা নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় তখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করে সেই দিন আমরা আন্দোলনটা চালিয়ে যাই। ওই দিন সর্বোচ্চ গুলিবর্ষণও হয়। ওই দিনই আমার প্রথম আমি গুলি খাই, আমার উপর গুলি পড়ে। তখন আমার সামনের দিকে পড়ে কিছু গুলি, বুকে গুলি পড়ে, স্প্রিন্টার ভরে আসে, সামনে থেকে আমাকে গুলি করে, আর পিছন দিকেও থাকে গুলি। ওই দিন আমাদের সহযোগিতারা অনেকেই ওই দিন গুলিবিদ্ধ হয়। জুলাই আন্দোলনে আমাদের সবচেয়ে আলোচিত যে ব্যক্তি আব্দুল সালাম টিপু, উনার চোখে গিয়ে লাগে। এই একই সাথে আমরা 2 ভাই ছিলাম ওই দিন ওই গলিতে। আমাদের সাথে আরো নেতৃবৃন্দরাও ছিলেন। আমাদের স্বপ্ন হচ্ছে গিয়ে, ছাত্র দলের স্বপ্ন হচ্ছে 18টা ইউনিটকে আমরা যত পারি সাংগঠনিকভাবে দক্ষ করে তোলা, সাংগঠনিকভাবে এবং আমাদের ছাত্র দলের দক্ষ একটি ছাত্র সমাজ গড়ে তোলার একটি চিন্তা চেতনা আছে। যদি কোনোদিন দায়িত্ব পাই ছাত্র দলের কাজ করার, এখনো দায়িত্বে আছি, মন উজাড় করে কাজ করেছি সাংগঠনিকভাবে দক্ষ করার জন্য। ভবিষ্যতে যদি আরো কোনো দায়িত্ব পাই, তখন আরো বড় পরিসরে এই 18টা ইউনিটকে একটি শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তুলব, এবং সেই শক্তিশালী দুর্গই না, আমরা একটি মেধাবী ছাত্র সংগঠন হিসেবে পৃথিবীর বুকে বা এই সিলেটকে সারা বাংলাদেশের বুকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করার একটা প্রয়াস আমার মাঝে থাকবে। প্রত্যেকটি ইউনিটকে আমরা সেভাবে গড়ে তোলার চেষ্টা করব। রাজনীতি করলে তো পদ পদবি মানুষের মনে থাকে, যে পদ পদবির একটা খয়াস থাকে বা উপরে ওটা, সেইভাবে আমাদেরও আছে, ইচ্ছা আছে। এখন দল তো আমাদেরকে আন্দোলন সংগ্রাম করলো, তারপরে দল এইভাবে আমরা আন্দোলন সংগ্রাম করছি, দলের দায়িত্ব পালন করছি। এখন যদি দল আমাদের বুঝে যে আমরা নেতৃত্ব দিব সিলেট জেলা, সিলেট ছাত্র দলকে নেতৃত্ব দিব, তখন যদি দল আমাদের দায়িত্ব দেয়, এইরকম আশ্বাস আছে। কারণ আমাদের মধ্যে থেকে নেতৃত্ব তুলে আনবেন। তারেক রহমান বলেছেন আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা দিয়েছে তাদের থেকে নেতৃত্ব নিয়ে আসবেন। আর আমাদের যে সিলেটের কমিটি তো বিগত 8 বছর হয় নাই, যার কারণে একটি সেশন জট হয়ে গেছে। এই তাগিদে আমাদের তো অনেক আগেই কমিটি হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন সময় প্রেক্ষাপটে দেখা যায় কমিটিটা হয় নাই। এখন ইলেকশন শেষ হয়েছে, এখন ইনশাআল্লাহ আমরা কমিটি তো আমরা আশাবাদী কমিটি পাবো। আর যদি দল আমাকে যদি যোগ্য মনে করে, দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমাকে যোগ্য মনে করেন যে আমি একজন যোগ্য নেতৃত্ব দিতে পারবো, যদি দল দায়িত্ব দেয়, আমরা ইনশাআল্লাহ ছাত্র দলকে আমূল একটি পরিবর্তন আনবো এবং দৃষ্টান্ত সৃষ্টি করব যে সিলেটের বুকে ছাত্রদল একটি অলংকার নিয়ে এগিয়ে যাবে। একটি সময় আমার মামলা সংখ্যা প্রায় 34টিতে দাঁড়ায়। তখন আমি জানতে পারি যে আমি ক্রস ফায়ারের লিস্টে আছি। ইভেন তখন আমাকে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, ডিবি, পুলিশ সহ সব আইন শৃঙ্খলা বাহিনী আমাকে
উন্মুখ হয়ে খুঁজতে থাকে আমাকে ক্রস ফায়ারের জন্য। সেই সুবাদে আমার বাসায় আমার পরিবারের সাথে ওরা খুব খারাপ ব্যবহার করে এবং আমার মাকে বিশেষ করে ওরা প্রকাশ্যে বলে আসে যে যেদিন আমাকে পাবে সেদিন আমার শেষ দিন হবে, ওই দিন আমাকে মেরে যে কোনো জায়গায় ফেলে আসবে। এটা তো পার্ট অফ দ্য রাজনীতি। এই রাজনীতি করেই আমরা গত 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, যেখানে সংগ্রামের বিপরীতে দাঁড়িয়েছিল অদৃশ্য এক আতঙ্ক। একসময় মুনিম জানতে পারেন তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা 34টির কোটায়। আইনি জটিলতার বেড়াজালে তখন তিনি বন্দী। ঠিক তখনই রাজনীতির মাঠ থেকে তাকে সরিয়ে দিতে শুরু হয় নতুন ষড়যন্ত্র। গোয়েন্দা প্রতিবেদন আর আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ার লিস্টে তার নাম উঠে আসা শুরু হয় জীবন বাঁচানোর লড়াই। সেই দুঃসময়ে তার পরিবারকে পড়তে হয়েছিল চরম মানসিক ও শারীরিক বিপর্যয়ের মুখে। র্যাব, ডিবি এবং পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত তল্লাশিতে তার বাসভবন পরিণত হয়েছিল এক আতঙ্কের স্থানে। অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা মুনিমের মায়ের সামনেই উচ্চারণ করেছিল নিষ্ঠুর হুঁশিয়ারি। তারা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যেদিন তাকে পাবে সেদিনই তার জীবনের শেষ দিন। ক্রসফায়ারে শেষ করে যেখানে খুশি ফেলে আসব। তবে এটি কেবল বর্তমানের গল্প নয়। 111-এর উত্তাল সময়েও মুনিম ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একের পর এক মামলা আর জীবননাশের হুমকির মুখেও রাজনীতির আদর্শ থেকে সরে আসেননি তিনি। প্রতিটি দিন ছিল অনিশ্চয়তায় ঘেরা, প্রতিটি রাত ছিল বইয়ের প্রহর। পরিবারের সদস্যরা যখন প্রতিনিয়ত সন্তানের জীবনের বইয়ের সংখ্যা নিয়ে দিন পার করছেন, তখনও তিনি মাথা নত করেননি। চরম প্রতিকূলতা আর মৃত্যুর হুমকির মুখে দাঁড়িয়ে আব্দুল সামাদ লস্কর মুনিমের এই টিকে থাকার গল্প মূলত রাজনীতির এক দৃঢ় বাস্তবতাকে সামনে নিয়ে আসে। যে রাজনীতি জনকল্যাণের, তা কেন বারবার প্রতিহিংসার রক্তে রঞ্জিত হতে চেয়েছে। মুনিমের এই জীবন সংগ্রাম কেবল একটি ব্যক্তিগত গল্প নয়, এটি সেই সময়ের উত্তাল রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত দলিল। আমরা তো রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের হচ্ছে গিয়ে আমরা রাজনৈতিক কর্মসূচি, দেশকে নিয়ে ভাবা, দেশের মঙ্গল চেয়ে আমরা তখন নিজের জীবনটাকে গত 17 বছর আমাদের সবারই ভবিষ্যৎ ছিল। যখন সিলেট অধ্যুষিত এরিয়া থেকে মানুষ বিদেশে আপনার সম্ভাবনাময় জীবন ছিল, সেই জীবনকে বিসর্জন দিয়েছি এই দেশের মাটির জন্য। এই দেশের মাটির জন্য এই বিসর্জন দেওয়ার মাধ্যমে তখন আমরা যখন আদর্শিকভাবে জাতীয়তাবাদী আদর্শে যখন বিশ্বাস করলাম, আমাদের রাজনৈতিক পথ চলা শুরু হলো, তখন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শকে ধারণ করে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব, আপসহীন মনোভাব, তার রাজনৈতিক ক্যারিয়ারকে বুকে ধারণ করে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন, যখন বেগম খালেদা জিয়া ছিলেন তখন প্রত্যেকটি আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। এটা আপনারাও জানেন। আমি 111-এর সময় মামলার শিকার হয়েছি। তখন আমি একেবারে তরুণ ছিলাম, আমি মামলার শিকার হয়েছি। তারপরে 111 পরবর্তী যখন প্রত্যেকটি আন্দোলন শুরু হলো, হাসিনা সরকার একটি পাতানো নির্বাচনের মাধ্যমে যখন বাংলাদেশের মসনদে এসে বসলো, তখন থেকে তারা 2010-এর পর থেকে স্টিম রুলার শুরু হলো। বাংলাদেশের প্রতি সংবিধানকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারকে কাটছাঁট করে, সংবিধানের কাটছাঁট করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো। এরপরে আন্দোলন যখন শুরু হলো, ইলিয়াস ভাইয়ের টিপাই মুখ বিরোধী আন্দোলনে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তারপরে ইলিয়াস ভাই গুমের পর আমরা দীর্ঘদিন মাথায় কাপড় বেঁধে আন্দোলন করেছি। পরিক্রমায় আমরা কিন্তু আন্দোলনে শুরু থেকে ছিলাম। দেশটা আমাদের, এই জন্য আমরা আন্দোলন করেছি। বিগত সরকার বিরোধী প্রত্যেকটা আন্দোলনের আমাদের কাছে আমরা কর্মসূচি পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি দেশকে বাঁচানোর জন্য। এই তাগিদেই বিগত আন্দোলনকে আমাকে দেখেছেন, রাজপথে আমি ছিলাম আমার নিজের জীবনের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে। এটাই মনের প্রাপ্তি। এই যে জুলাই বিপ্লবে আমরা জুলাই শুরু থেকে আমরা আন্দোলনে ছিলাম। প্রথম দিকে আমরা সামনের সারিতে আসি নাই, কারণ এটা একটা ছাত্র আন্দোলন ছিল। এটা থেকে আমাদের নির্দেশনাই ছিল পলিটিক্যাল কোনো কালার না দেয়া। সেই জন্য আমরা ছাত্রদের মধ্যে থেকে আমরা ছাত্রদের উদ্বুদ্ধ করে আন্দোলন পরিচালনা করি। যখন 16 তারিখ বাংলাদেশে একটা নৃশংস ঘটনা শুরু হয়, যখন 16 জুলাই আবু সাইদ এবং ওয়াসিম হত্যার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি মুক্তিকামী ছাত্র জনতার উপর গুলি চালানো হয় শেখ হাসিনা, তখন থেকে আমরা প্রকাশ্যে মিছিল মিটিং এ, তখন থেকে আপনারা দেখেছেন আমাদের প্রকাশ্যে আমরা মিছিল মিটিং এ আসছি। কিন্তু এর আগেও যা এই সিলেটে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সিলেটে যা মিছিল হয়েছে, কর্মসূচি পালন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সার্বিক সহযোগিতায় আমরা ছিলাম ছাত্রদল।
প্রত্যেকটি আন্দোলন স্মরণীয় ঘটনা, প্রত্যেক দিনের এক একটা কাহিনী আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যেক দিনের এক একটা দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে এটা হচ্ছে মেবি 4 তারিখ যখন 4ই আগস্ট যখন আমরা রাজপথে কর্মসূচির জন্য নামলাম, কোর্ট পয়েন্ট আমরা দখল নিয়ে কোর্ট পয়েন্টে যখন মিছিল শুরু করলাম, তখন পুলিশি হামলা শুরু হলো। সিলেটের রাজনীতিতে একটা ছিল কি, সিলেটের রাজনীতিতে কোনো সময় আওয়ামী লীগ বিএনপির মধ্যে এমন হানাহানি এমন মারামারি হয়নি কোনোদিন। এমনি পলিটিক্যাল গিয়েছিল, কিন্তু আমাদের মধ্যে একটা সৌজন্য বুথ ছিল সিলেটের রাজনীতি, যেটা সৌজন্য আওয়ামী লীগ বিএনপি আমরা নিজেকে সৌজন্য হিসেবেই চলতাম। ওই দিন তারা নৃশংসতা করে, ওই দিন তারা M16 রাইফেল নিয়ে, ছাত্রলীগ অস্ত্র গোলাবারুদ নিয়ে যখন নামে, তখন আসলে আমাদের কাছে আমরা খুব অসহায় মনে হচ্ছিল। আমরা নিরস্ত্র ছিলাম, আন্দোলনের শুরু থেকে আমরা নিরস্ত্র ছিলাম। আমাদের অস্ত্র ছিল ইট পাটকেল। তখন M16 এর মোকাবিলা বা মানে সর্বোচ্চ ছিল আমাদের কাছে ককটেল চার্জ করতাম আমরা। যখন তারা অস্ত্র নিয়ে যখন মাঠে নামলো, তখন ওই দিন আমি প্রকাশ্যে আমরা চার্জ করার জন্য, ককটেল চার্জ করার জন্য আমরা যখন এই কোর্ট পয়েন্টের দিকে এই ডায়াবেটিক্স করলি, এই পাশে এই ডায়াবেটিক্স করলি, এই গলির ভিতর থেকে আমরা ককটেল নিয়ে ওইখানে চার্জ করার জন্য, যে আমরা ওদেরকে একটু দূরে সরানোর জন্য চেষ্টা করলাম। তখন ওই যে শিপলু নাম যে ছেলেটি, এই ছেলে সহ ছাত্রলীগের নাজমুল, রাহেল, সৌরভ এবং নাইম, তারপরে টিলাগড়ের হচ্ছে গিয়ে রঞ্জিত, আজাদ, মিটু, জাহাঙ্গীর, বিধান, তারপরে আরো অজস্র ছাত্রলীগ নেতৃবৃন্দ তখন কোর্ট পয়েন্ট অবস্থান আমাদের বিস্তৃত করে তারা অবস্থান নিয়ে নিচ্ছে। এই নেতৃবৃন্দরা তখন অস্ত্র নিয়ে এই শিপলুর নেতৃত্বে, আমার মনে আছে আমি ওই ককটেলটা চার্জ করার যাব, তখন সে সামনে থেকে এই যে M16, এটা আধুনিক একটা অস্ত্র, সেই অস্ত্র আমাদের সেনাবাহিনীর কাছে বোধহয় আছে, পুলিশ বাহিনীর কাছে তো এই অস্ত্র নাই। মোবাইলে দেখি কিন্তু প্রকাশ্যে দেখিনি, ওই দিন আমরা প্রকাশ্যে দেখলাম সেই M16 রাইফেলটি। সে ওইটা তাক করছে আমাকে গুলি করার জন্য, তখন সে গুলিও করছে। আমি ককটেলটা চার্জ করার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই, তখন আমি ব্যাক করে আসি। তখন ওই সময় যে স্মৃতিটা বা নিজের জানের জন্য যে মায়ারটুকু ছিল, ওই দিন বুঝেছি যে আমি দৌড়ে এসে কিছু আমাদের ছাত্র নেতৃবৃন্দ ছিলেন, তারপরে মহিলা ছাত্রী নেতৃবৃন্দও ছিলেন, তাদেরকে নিয়ে আমি একটা বাসার ছাদে উঠি। ওই দিনের স্মৃতিটা খুবই ভয়াবহ ছিল।